সানডে ফান্ডে। বাংলা সাহিত্যের বিশেষ কিছু গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ অনুষ্ঠান সানডে ফান্ডে। আজ আপনাদের জন্য মনোজ সেনের লেখা নিমন্ত্রণ। মনোজ সেন ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি জীবনে যোগ দেন এবং তার সাথে সাথে চলতে থাকে সাহিত্য চর্চা। তার প্রথম গল্প সরল অঙ্কের ব্যাপার প্রকাশিত হয় রোমাঞ্চ পত্রিকায়। এছাড়াও লিখেছেন প্রচুর ভৌতিক গল্প, উপন্যাস এবং রহস্য গল্প। এই গল্পটি আমরা নিয়েছি এবং কালরাত্রি বইটি থেকে। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য, তাই জন্য আজকের আর আত্মজা এই গল্পের সাথে নেই। প্রধান চরিত্রে শশধরবাবু, হিমানী ও তড়িৎ। হিমানীর চরিত্রে ইরাবতী এবং শশধরবাবু, তড়িৎ এবং অন্যান্য চরিত্রে আমি দীপঙ্কর। শুরু হচ্ছে আজকের গল্প মনোজ সেনের এবং কালরাত্রি থেকে নেওয়া নিমন্ত্রণ। শশধরবাবু টিপটের ঠিক পাশেই পটাশিয়াম সাইনাইড মেশানো চিনির কৌটোটা যত্ন করে সাজিয়ে রাখলেন। পকেট থেকে রিভলভারটা বের করে তার চেম্বারটা পরীক্ষা করে দেখলেন যে সবকটাগুলি ঠিক মতো আছে কি না। বলা তো যায় না, রাসপুটিন নাকি পটাশিয়াম সাইনাইড মেশানো এক গাদা কেক চেটে পুটে খেয়ে দিব্যি বহাল তবিয়েতে হেঁটে চলে যাচ্ছিল। তখন পেছন থেকে গুলি করে তাকে মারতে হয়। হ্যাঁ, হয়তো বিষটা ভেজাল ছিল, কিন্তু শশধরবাবু শুনেছেন যে অনেক লোকের নাকি ঈশ্বরদত্ত ক্ষমতা থাকে যে বিষ খেয়ে বেবাক হজম করে ফেলে। কাজে কোনো রকম ঝুঁকি তো নেওয়া যায় না। শশধরবাবু আবার অত্যন্ত সাবধানী লোক। বিকল্প ব্যবস্থা না করে তিনি কখনো কোনো কাজ করেন না। তাই পটাশিয়াম সাইনাইডও রইল, পিস্তলও রইল। তাছাড়া সোফার নিচে একটা বড় ছোড়াও বোঝা আছে, সেটাও কাজে লাগানো যাবে যদি দরকার পড়ে। তবে অতটা দরকার পড়বে বলে মনে হয় না, কারণ তড়িতের শরীরটা যতই ভীমাকৃতি হোক না কেন, সে তো আর রাসপুটিন নয়। রাসপুটিনের কতগুলো অলৌকিক ক্ষমতা ছিল, তড়িৎ নেহাতি রক্ত মাংসের সাধারণ মানুষ, একটা অপদার্থ নির্বোধ কাণ্ডজ্ঞানহীন মানুষ। তাকে খুন করতে খুব বেশি ঝামেলা পোয়াতে হবে না। শশধরবাবুর এমনিতে এখন বয়স হয়েছে, তা হলেও এখনো তড়িতের মতো একটা গাড়লকে মারা তার কাছে একটা মশা মারার চেয়েও সহজ ব্যাপার। এই তো আজ সন্ধেবেলা মাত্র 1 ঘন্টার মধ্যে পেছনের বাগানে যে একটা পরিষ্কার সুন্দর কবর করে রেখেছে, আজকালকার কোনো জোয়ানের সাথ দিয়েছে এমন চমৎকার করে কাজটা করতে পারে। শশধরবাবুর বয়স হয়েছে ঠিকই, কিন্তু এই হারেই এখন ইচ্ছে করলে তিনি লোককে ভেলকি দেখিয়ে দিতে পারেন। তৃপ্ত মুখে শশধরবাবু সোফায় এসে বসলেন। বাইরে সিঁড়ির ল্যান্ডিংয়ে জাপানি ঘড়িটায় টং টং করে 7টা বাজে। এখন প্রতীক্ষা। তড়ি 7:30 থেকে 8টার মধ্যে আসবে বলেছে। ছোড়ার আবার সময় জ্ঞান ভীষণ টনটনে। 8টা বলল তো 8টাই। এমন ছেলে জীবনে কখনো উন্নতি করতে পারে? বাড়িটা যেন আজকে ভীষণ নির্জন বলে মনে হচ্ছে। অবশ্যই জনমনীষী নেই, নির্জন তো হবেই। বাড়ির চাকর মালি সবাইকে দুপুরবেলা ছুটি দিয়ে দিয়েছেন শশধরবাবু। আহা বেচারিরা, শশধরবাবু এলে ওরা কি পরিশ্রমই না করে। গত 2-3 মাস ধরে প্রায় নাওয়া খাওয়া ভুলে ওরা শশধরবাবুর সেবা করছে। মাঝে মাঝে একটু বিশ্রাম না পেলে ওরাই বা কাজকর্ম করে কি করে? তা সেই জন্যেই শশধরবাবু সবাইকে 10টা করে টাকা দিয়ে শেওড়া ফুলি পাঠিয়ে দিয়েছেন।
ওরা ওখানে একটু সিনেমা টিনেমা দেখবে, একটু খাওয়া দাওয়া করবে, একটু মেয়ে ছেলে নিয়ে আনন্দ ফুর্তি করবে। ফিরতে ফিরতে সে কাল দুপুর। শশধরবাবু তাতে কোনো কষ্ট নেই। আরে ওদের আনন্দেই তো ওর আনন্দ। নিজের জন্য দুটো ভাতে ভাত উনি নিজেই ফুটিয়ে নেবেন। মাছ মাংস খাওয়া তো অনেক দিনই ছেড়ে দিয়েছে, কাজেই অসুবিধা তো কিছুই নেই। যবে থেকে শ্রী শ্রী সন্তাপহারী ঈশ্বরাচন্দ্র অবধূতের শ্রীচরণে ঠাঁই মিলেছে, তখন থেকে তো শুধুই আনন্দ, পরিপূর্ণ হৃদয়। তাহলেও বাড়িটা যেন বড়ই নির্জন লাগছে। তার উপর সন্ধ্যে থেকে কেমন একটা ঝোড়ো হাওয়া উঠেছে। একতলার বিরাট বিরাট ঘর আর প্যাসেজের মধ্যে সেই হাওয়া পাক খেয়ে খেয়ে একটা অদ্ভুত গো গো করে আওয়াজ করছে। অনিচ্ছা সত্ত্বেও বারংবার মনে মনে সন্ত্রস্ত হয়ে উঠছেন শশধরবাবু। তার কেবলই মনে হচ্ছে হিমানি মরবার আগে ঠিক এমনি করেই গো গো আর্তনাদ করেছে। অথচ উনি ঠিকই বুঝতে পারছেন যে আজ তড়িৎ আসছে বলেই তার হিমানির কথা মনে পড়ছে। এতে তার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তার স্নায়ু কোনোদিনই এত দুর্বল নয়। আজ পর্যন্ত কম মেয়েকে তো তিনি গলা টিপে মারেননি। তাদের অনেকেই তো তার পা জড়িয়ে ধরে হাহাকার করে প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু তিনি কি বিচলিত হয়েছিলেন? মোটেই না। কর্তব্য হলো কর্তব্য, কিন্তু আজ যে হিমানির কথা মনে পড়ে তিনি চঞ্চল হয়ে উঠছেন, এতেই তার আশ্চর্য লাগছে। আসলে সব নষ্টের গোড়া হলো ওই হারামজাদা তড়িৎ মজুমদার। আরে বিয়ে যেন আর কেউ করে না, আর বউ যেন আর কারণ নেই। বউ মরেছে, কোথায় নিজেকে ভাগ্যবান মনে করবি, আর একবার ছাদনা তলায় গিয়ে দাঁড়াবি? তা নয়, শোকের ঠেলায় একেবারে গৃহত্যাগ। আচ্ছা তাও না হয় বুঝলুম, বেদনা টেদনায় কাতর হয়ে গৃহত্যাগ করেই ফেলেছিস, তাহলে সন্ন্যাস নে, হিমালয়ে গুহায় গিয়ে তপস্যা করে শান্তি খুঁজবার চেষ্টা কর। তা নয়, ছোঁড়া বলে কিনা হত্যাকারীকে খুঁজে বেড়াচ্ছে। আরে কি গুয়ার গোবিন্দ ছেলে রে বাবা, হত্যাকারীকে খোঁজা তুই কে রে? পুলিশ রয়েছে কোন কমে, তারা যদি খুঁজে না পায় মিটে গেল ঝামেলা। শশধরবাবু যদি আগে জানতেন যে তড়িৎ ছোকরা এত দূর গাধা, তাহলে কি আর ওর মুখ দর্শন করতেন? অবশ্যই তড়িতের মুখদর্শন তো আর তিনি তড়িতের জন্য করেননি, করেছিলেন হিমানির জন্য। হিমানির দারিদ্র ক্লিষ্ট মুখখানি দেখে ওর কোমল হৃদয় গলে জল হয়ে গিয়েছিল। ওদের সাহায্য করার জন্যই না নিজের হাতখানি বাড়িয়ে দিয়েছিলেন ওদের দিকে। এরকম অসহায় দুর্বল লোকেদের সাহায্য করাই তো তার ধর্ম এবং তার ব্যবসা। না হলে তড়িৎ কি ছিল? এমএ পাস করে একটা বাসনের দোকানে সেলসম্যানের কাজ করছিল। হিমানিকে পুজোয় একটা শাড়িও কিনে দেওয়ার ক্ষমতা ছিল না। আর হিমানি বাচ্চাদের স্কুলে পড়াতো আর উদয়াস্ত পরিশ্রম করত। শশধরবাবু যদি এগিয়ে না আসতেন, ওদের কাকে চিলে তুলে নিয়ে যেত না। তড়িৎ কি জীবনে কোনোদিন ফিল্ম স্টার হতে পারত না? হিমানি টালিগঞ্জের বিলাসী ফ্ল্যাটে আয়েশ করে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে দিন কাটাত। কিন্তু তার প্রতিদানে শশধরবাবু কি পেলেন? আজকের এই ঝামেলা। না, এই জন্যেই কখনো কারোর উপকার করতেন। অথচ শশধরবাবু কিন্তু ওদের উপকারই করতে চেয়েছিলেন, বিশেষ করে হিমানি। শশধরবাবুর মায়ের স্মৃতি বিজড়িত নগেন্দ্রবালা শিশু মন্দিরে যখন হিমানি প্রথম টিচার হয়ে এলো, তখন থেকেই তার উপকার করবার জন্য শশধরবাবু ব্যাকুল হয়ে উঠেছিলেন। শিশু মন্দিরের হেডমিস্ট্রেস মিস বরলবা চক্রবর্তী তার অনেক দিনের বিশ্বস্ত সঙ্গী। প্রথমের দিকে শয্যায়, পরের দিকে অন্যত্র। তিনি হিমানি যাতে শশধরবাবু সাহায্য পায় সেদিকে নজর রাখবেন ভেবেছেন। না রাখবেনই বা কেন? তিনিও তো শশধরবাবুর সাহায্যে আজ নিবালিপুরে একটি 1200 স্কোয়ার ফুট ফ্ল্যাটের মালিক। না হলে আজ কোথায় থাকতেন তিনি?
বেলেঘাটার একটা এঁদো গলিতে শ্বশুরবাড়ির বাসন মাজতে মাজতেই তার সেদিনের অসাধারণ রূপ নষ্ট করে ফেলত। আজ অবশ্য তার সেই রূপের আর অবশিষ্ট বিশেষ কিছু নেই। শশধরবাবু যাদেরই ফুসলিয়ে ঘরের বাইরে নিয়ে এসেছেন তারা প্রত্যেকেই যে খুবই রূপসী ছিল তা তো বলাই বাহুল্য। শশধরবাবু সুন্দরের পূজায়, কুৎসিত কোনো কিছুই তিনি সহ্য করতে পারেন না। তবে সুন্দরীর পূজারী বলেই তো তিনি মাত্র একটি সুন্দরীকে নিয়েই দিন কাটাতে পারেন না, তাহলে অন্যান্য সুন্দরীরা কি ভেসে যাবে কাছে? কাজে কিছুদিন বাদেই তাদের শশধরবাবু পাঠিয়ে দেন তার অন্যান্য কর্মকেন্দ্রে। কেউ যায় তার সিনেমা ব্যবসায়, কেউ স্মাগলিংয়ে, কেউ জাল নোট পাচারের কাজে, কেউ বা সারা শহরে ছড়িয়ে থাকা তার বেশ্যাগার। এইসব জায়গাগুলো থেকে তারা যে আয় করে তার 100 ভাগের 1 ভাগও তারা তাদের সংসারে থাকলে করতে পারত। সকলেই কি খুশি, সুখী তো বটে। তবে কিছু কিছু মেয়ে থাকেই যারা গাধারও অধম। এই যেমন ছিল হিমান। তারা প্রতিবাদ করে, কান্নাকাটি করে, দুঃখ পান শশধরবাবু, কিন্তু এত প্রশ্রয় তো দেওয়া যায় না, তাই তাদের আর বেঁচে থাকতে দেন না, তিনি খুন করে ফেলেন। এসব অত্যন্ত পরিষ্কার ব্যাপার, এর মধ্যে কোনো গণ্ডগোলই নেই। এসব তার কোনোদিন মনে রেখাপাতই পড়ে না। যে কটা মেয়েকে তিনি খুন করেছেন তাদের প্রত্যেকেরই নাম তার মনে আছে, কণ্ঠস্বর মনে আছে, তারা কে কোন রং পছন্দ করত তাও মনে আছে। এখনো সেই সব গান শুনলে, রং দেখলে তাদের কথা মনে পড়ে। কিন্তু কই, তিনি তো কোনোদিনই বিচলিত বোধ করেননি। অথচ আজ হিমানির কথা মনে পড়তেই তার কিরকম যেন মনে হচ্ছে, যেন তার মনের মধ্যে কোথায় একটা বিরাট জট পাকিয়ে গেছে। কেন যেন মনে হচ্ছে তিনি ভয়ঙ্কর একা। তার অন্তরাত্মা যেন বারংবার বলছে, সাবধান শশধর, তোমার সামনে ভীষণ বিপদ। না, এসব তো ভালো কথা নয়। আচ্ছা, ব্যাপারটা বিশ্লেষণ করে দেখা যাক। কিসের বিপদ? স্পষ্টতই তড়িৎ। আসলে তার মনে ভয় ঢুকেছে যে তড়িৎ জেনে গেছে যে তিনিই হিমানির হত্যাকারী, এবং তিনি ওকে হত্যা করার আগেই ওই তাকে খুন করে বসবে। এটা একটা নিতান্তই অবাস্তব ভয়। দেউকিপুর স্টেশনের গায়ে চায়ের দোকানে তড়িৎকে যখন তিনি বসে থাকতে দেখেছিলেন, তখন তড়িৎ ওকে দেখতে পায়নি বা তার পক্ষে দেখা সম্ভবও ছিল না। তড়িৎকে দেখেই তার বুক ছ্যাঁত করে উঠেছিল। তাহলে কি তড়িৎ সব জেনে গেছে এবং তাকেই তাড়া করে এতদূর তার এই গোপন বাসের কাছে এসে পৌঁছেছে? চট করে একটা পাশের দোকানে ঢুকে পড়ে তিনি দ্রুত চিন্তা করে নিলেন। তখন সকাল 8টা, চারদিকে গিজগিজ করছে লোক। চায়ের দোকানের মালিক নিত্যানন্দ তার মাইনে করা গুন্ডা, কাজেই এর মধ্যে তড়িৎ কিছু করতে পারবে না। কিন্তু কোনো কিছু করার আগে জানা দরকার তড়িৎ ওখানে কি করছে। তড়িৎ ভালো অভিনেতা হতে পারে, কিন্তু হঠাৎ ওর সামনে গিয়ে দাঁড়ালে ও মনের ভাব গোপন করতে পারবে না নিশ্চয়ই। হয় গায়ের ওপর ঝাঁপিয়ে পড়বে, নয়তো পুরোনো দিনের মতো পরামর্শ শুরু করবে। ঝাঁপিয়ে যদি পড়ে তাহলে তৎক্ষণাৎ নিত্যানন্দকে দিয়ে ওর মাথাটা দুভাগ করে দেওয়া যাবে, আর যদি না পড়ে তাহলে কর্তব্য পরে স্থির করলেই চলবে। এই ভেবে হঠাৎ দুম করে তিনি তড়িতের সামনে গিয়ে দাঁড়ালেন। তড়িৎ কি তখন ঝাঁপিয়ে পড়েছিল? মোটেই না, বরং স্বভাবসিদ্ধ সরল হাসিতে তৎক্ষণাৎ সমস্ত মুখটা ভরে গিয়েছিল। খুশি খুশি গলায় বলে উঠেছিল, আরে কাকাবাবু, আপনি এখানে কি করছেন? তাহলে এত অস্বস্তি কি আছে?
ভুল তার হয়নি, মানুষ চেনায় তার ভুল হয় না। তবে কি নিচের ঘরগুলোয় ওই বাতাসের শব্দটা? কি অদ্ভুত ব্যাপার! বাতাসের শব্দে শশধরবাবু ভয় পাচ্ছেন শুনলে সে একটা বাচ্চা ছেলেও হেসে ফেলবে। আসলে দুপুরবেলা বোধহয় ঘুমটা ভালো হয়নি, সেই জন্যই এরকম হচ্ছে। তড়িৎকে বিনা ঝামেলায় ঘুমটা করে ফেলতে পারলে চিত্তও প্রফুল্ল হবে, এসব অস্বস্তিও চলে যাবে, এবং হয়তো আর কোনোদিন হেমানির কথা মনেও পড়বে না। মনে পড়ার তো কোনো কারণও নেই। তিনি তো আর হিমানিকে উপভোগ করেন। স্ত্রীলোকের সতীত্বে তিনি কোনোদিনই বিশ্বাস করেন না, যেমন করেন না সোনার পাথর বাটিতে। কিন্তু হিমানির সতীত্ব হয়তো অন্য কেউ হরণ করে থাকতে পারে, তিনি পারেন। এ হেন ব্যর্থতা তার জীবনে খুব কমই হয়েছে। উপভোগটা না করেই আর কোনো মেয়েকে তিনি মেরে ফেলতে বাধ্য হয়েছেন, এরকম এরকম কথা তার স্মরণে আসে না। সেই জন্যই কি তার বারবার হিমানির কথা মনে পড়ছে আজ? না হলে অস্বস্তির কারণটা কি? এ তো বরং রাগ হওয়া উচিত। রাগও যে হচ্ছে না তা নয়। কি অদ্ভুত বুদ্ধিহীন গণ্ডমূর্খ মেয়েই না ছিল হিমানি। মেয়ে নাকি পাশ করেছিল, কি করে করেছিল বাবা কে যায়। শশধরবাবু তো কল্পনাই করতে পারেন না যে কোনো শিক্ষিত মেয়ে এমন বোকা হতে পারে। মনোলোবা অবশ্য গোড়াতেই বলেছিল, হিমানি বড় কঠিন ধাতুর মেয়ে শশধর বাবু, আমাদের মতন লোভী দুর্বল চরিত্রের মেয়েও নয়। আপনার জালে ধরা পড়বে কিনা বুঝতে পারছি না। সব কথা শুনলে শশধরবাবুর একটু হাসি পায়। মেয়েরা যে কি ধাতু তা তার আর জানতে বাকি নেই। একটি মাত্র ধাতুই ওদের আছে, সেটি হলো সোনা। সোনা ছাড়া ওরা কিচ্ছু বোঝে না, জানেও না। সোনার লোভ দেখালে ওদের দিয়ে সব কিছু করানো যায়, বাড়ি গাড়ি গয়না, ব্যাস। হ্যাঁ, তবে কারোর লোভ বেশি কারোর কম। কিন্তু হিমানি যেন কেমন একটা ছিল। প্রথম দিকে শশধরবাবুর ধারণা হয়েছিল হিমানিকে বাগানো খুব কঠিন হবে না। উনি যে উপহারগুলো দিতেন সেগুলো নিত, কিন্তু তারপর এই পায়ে হাত দিয়ে প্রণাম করত, বলতো, আমার বাবা নেই, আপনাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায়। সব কথায় শশধরবাবুর হৃদয় বিচলিত হয়। অনেক মেয়েই ধর্ষিতা হওয়ার আগে তার পা ধরে তাকে পিতৃ সম্বোধন করেছে, কিন্তু হিমানির মধ্যে এমন একটা অসংকোচের সারল্য ছিল যে তিনি চট করে তার উপর ঝাঁপিয়ে পড়তে পারতেন। তারপর যখন তিনি ওকে সিনেমায় চান্স দেওয়ার কথা পারলেন, হিমানি বলল, কি যে বলেন জ্যাঠামশাই, আমি আবার অভিনয় করতে পারি নাকি? বরং ওকে একটু চান্স দিন না। ও কলেজে পড়ার সময় খুব থিয়েটার করতো, আর ওর চেহারা যা সুন্দর, আপনার দেখলেই পছন্দ হবে বলে সলজ্জ হাসল। এই ও হলো তড়িৎ। তা তড়িৎ দেখতে সত্যি সুদর্শন ছিল, আর হিমানিকে পাওয়ার জন্য তখন হেন কাজ নেই যা তিনি করতে পারেন না। অগত্যা সেই ছোকরাকে তার সিনেমা কোম্পানিতে ঢুকিয়ে নিলেন শশধরবাবু। তখন মহা হইচই পড়ে গেল। শশধরবাবু কোশমিনকালেও সিনেমা দেখেন না, কিন্তু তিনি শুনতে পেলেন সেই ছোকরার অভিনয় দেখে নাকি সবার তাক লেগে গেছে। সূর্যকুমার বলতে সবাই অজ্ঞান। তড়িৎ ওই নামেই সিনেমায় নেমেছিল। তড়িতের হয়তো মাথা ঘুরে যাওয়া উচিত ছিল, কিন্তু কে জানে কেন ছোকরা অজস্র অফার নাকচ করে দিয়ে তার কোম্পানিতেই রয়ে গেল। তার প্রতিদ্বন্দ্বীরা তাকে যে কত টাকা দিতে চেয়েছিল সে খবর শশধরবাবু রাখতেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার,
তড়িৎ তাদের সকলকেই প্রত্যাখ্যান করেছিল। তড়িতের বন্ধু বান্ধবদের কাছ থেকে গোপনে তিনি খোঁজ নিয়েছিলেন এবং জেনেছিলেন, এবং তারা সকলেই বলেছিল যে এই প্রত্যাখ্যানের কারণ তার প্রতি তড়িতের কৃতজ্ঞতা। শুনে শশধরবাবু স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কৃতজ্ঞতা? সে আবার কি? সেরকম কোনো কিছু আবার হয় নাকি? শশধরবাবুকে দেখলে যতটা বোকা বলে মনে হয়, আসলে তিনি মোটেই তা নন। আসল ব্যাপারটা বুঝতে তার খুব বেশি দিন লাগে। আরে খুবই সোজা ব্যাপার। কৃতজ্ঞতা বাজে। আসল কথা গলায় গামছা দিয়ে আরো টাকা আদায়ের ধান্দা। এখন খুব সরল হেসে, কি যে বলেন কাকাবাবু, আপনি যা দেবেন তাই নেব, যতই বলো না কেন। আরও কিছুদিন গেলে, আরও একটু নাম করলে চেহারা যে কতদূর পাল্টাবে শশধরবাবুর তার জানা আছে। আর বাকি সব প্রডিউসাররা তো চুনোপুটি, তার মতো টাকার কুমির বাংলাদেশে আর কটা আছে? বসাতে হলে এখানে খসানোই ভালো। তড়িৎকে তখন তাড়িয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু হিমানির জন্য পারা গেল না। মেয়েটা তখনও তার কাছে দূরস্থ। তিনি যতই হিমানির দিকে এগিয়ে যান, তাকে কাছে টানতে চান, সে ততই মিষ্টি হেসে এই ভক্তি টক্তির ভাব দেখিয়ে এড়িয়ে যায়। প্রথম দিকে শশধরবাবু ভেবেছিলেন মেয়েটা ওকে খেলাচ্ছে, ভেবে খুশি হয়েছিলেন। কিন্তু পরে দেখলেন যে তা নয়, খেলাটা বড্ড বেশি লম্বা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ক্ষিপ্ত হয়ে উঠলেন শশধরবাবু। শেষ পর্যন্ত মনস্থিরই করে ফেললেন, সূক্ষ্ম ব্যাপার ট্যাপারে কিচ্ছু হবে না। হিমানির গোবর পোড়া মাথায় কোনো ইঙ্গিতই ঢুকবে না, সোজা বাংলায় বলতে হবে, তারপর ধত্তক্তা মার পেড়ে, অর্থাৎ বিশুদ্ধ বল প্রয়োগ। শশধরবাবু কিন্তু ফেল করে গেলেন। হিমানিকে তার চৌরঙ্গীর বাড়িতে ডেকে যখন সব কথা খুলে বললেন, তাকে সোনায় মুড়ে দেবেন, বাগুইহাটির বাগান বাড়ি লিখে দেবেন, নতুন মার্সিডিজ বেঞ্জও কিনে দেবেন বললেন, তখন লোভে তার দুই চোখ চকচক করে ওঠার বদলে অপরিসীম ঘৃণায় কুঞ্চিত হয়ে উঠল। বিকৃত কণ্ঠে সে বলল, আপনি যে এতদূর নারকীয় শয়তান তা আমার জানা ছিল না শশধর বাবু। জানলে আপনাকে জ্যাঠামশাই বলে সম্বোধন করতুম না। আপনার সমস্ত টাকা পয়সা আপনি ফেরত নিয়ে যেতে পারেন। আমি আর তড়িৎ এক বস্ত্রে এই শহর ছেড়ে চলে যাব, এমন জায়গায় যেখানে আপনার ক্লেদাক্ত হাত গিয়ে পৌঁছাবে না। অতঃপর বল প্রয়োগ, কিন্তু সেখানেও ফেল। হিমানির গায়ে যে এত জোর ছিল, আর সে যে ক্ষিপ্ত বাঘিনীর মতো লড়াই করতে পারে, এটাকে ভেবেছিল। শেষ পর্যন্ত মুস্তাফা আর জমরুকে দিয়ে মেয়েটাকে বেঁধে ফেলতে হলো। হিমানি তখন খাঁচায় বন্ধ জন্তুর মতো গর্জন করতে লাগলো। আপনি আমার উপর অত্যাচার করতে পারেন শশধর বাবু, কিন্তু আমি আপনাকে ছেড়ে দেব না। বাইরের সমস্ত লোককে ডেকে বলবো, ওই দেখো ভদ্রতার মুখোশ পরা কি ভয়ঙ্কর এক পিশাচ তোমাদের বুকের ওপর হেঁটে বেড়াচ্ছে। পুলিশ হয়তো কিচ্ছু করবে না, আপনি টাকা ঢেলে অনেকের মুখ বন্ধ করতে পারেন, কিন্তু আমার মুখ আপনি বন্ধ করতে পারবেন না। আমি রাস্তার মোড়ে মোড়ে চিৎকার করে সবাইকে সাবধান করে দেব। আপনার ওই মুখোশ আমি খুলে দেব, প্রতিশোধ আমি নেবই। শশধরবাবু ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ, এসব আবার কি কথা? হ্যাঁ, তুমি সবাইকে ডেকে বলবে এই যে একজন তোমার সতীত্ব নাশ করেছে? তোমার তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? তুমি না কুলবধূ? না, আমার কোনো লজ্জা শরম নেই। আমি যদি না বলি, যদি আপনার স্বরূপ না সকলকে জানাই, তাহলে তো কালকে আপনি আরেকটা নিরপরাধ মেয়ের ওপর অত্যাচার করবেন, তা আমি হতে দেব না। শশধরবাবু মুখ বেঁকিয়ে বললেন, আহ, কি আমার রানী ভবানী এলেন রে! বর তো তোকে রাস্তায় দূর করে তাড়িয়ে দেবে রে, তখন খাবি কি? তখন তো আমার বেশ্যা বাড়িতেই আশ্রয় নিতে হবে রে তোকে। হ্যাঁ, না, তড়িৎ আমার তাড়িয়ে দেবে না, সে আমার পাশে এসে দাঁড়াবে।
উল্টা বউয়ের পাশে এসে দাঁড়াবে? হ্যাঁ শশধর বাবু, তাই দাঁড়াবে। আমি কুলোটা নই। আপনি জোর করে আমার ওপর অত্যাচার করেছেন জানলে সে আমায় বুকে তুলে নেবে এবং তারপর আপনাকে সে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। হাজার মুস্তাফা এলেও কেউ আপনাকে বাঁচাতে পারবে না। পুলিশের দরকার নেই, আমরা দুজনেই আপনার ভণ্ডামির শয়তানি শেষ করে ছাড়ব। আপনি আপনি সাপের চেয়েও মারাত্মক। আপনাকে ছেড়ে রাখা আত্মহত্যার সমান। এরপরে আর মাথা ঠিক থাকে? শশধরবাবু মানুষ, দেবতা নয়। তাছাড়া মেয়েটার কথা সত্যি বলেই মনে হচ্ছিল। এসব আজকালকার লেখাপড়া জানা মেয়ে, এরা করতে পারে না হেন কোনো কাজ নেই। এই জন্যেই শশধরবাবু মেয়েদের বেশি পড়াশোনা করা পছন্দ করেন না। বেশি পড়াশোনা করলেই এমনই সব মারাত্মক কথাবার্তা বলতে শেখে যে মাথায় খুন চেপে যায়। কাজেই শশধরবাবু মুস্তাফা আর জমরুকে ঘর থেকে বের করে দিয়ে হিমানির গলাটা টিপে ধরল। ব্যাপারটা একটু কাঁচা হয়ে গিয়েছিল হয়তো। ফুর্তি করে নিয়ে তারপরে মেয়েটাকে শেষ করা উচিত ছিল, কিন্তু রাগ চণ্ডাল। আগে তো শশধরবাবুর রাগ আরো বেশি ছিল। আজকাল ঈশ্বরানন্দ অবধূত বাবাজির শ্রীচরণে ঠাঁই পাওয়ার পর মাথাটা ঠান্ডা হয়েছে। শশধরবাবু যখন মানুষ খুন করেন তখন কখনো সাক্ষী রেখে করেন না, তা সে যতই বিশ্বস্ত লোকই হোক না। কিন্তু হিমানির বেলা সবই কেমন গন্ডগোল হয়ে গেল। সবে তিনি মেয়েটার গলা টিপে ধরেছেন আর সেই চোখ উল্টে গো গো করছে, তক্ষুনি হঠাৎ মুখ তুলে তাকিয়ে দেখেন ঘরের মধ্যে মুস্তাফা দাঁড়িয়ে। তিনি তো স্তম্ভিত। মুস্তাফা তাড়াতাড়ি তার ফেলে যাওয়া কোটটা মেঝে থেকে তুলে নিয়ে বেরিয়ে চলে গেল। এখানেও আবার গন্ডগোল। মুস্তাফাকে তার চিরকালের জন্য সরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু লোকটা এতদিন তার সমস্ত দুষ্কর্মে এত রকম সাহায্য করেছে যে কেমন যেন লোকটাকে একেবারে মেরে ফেলতে ইচ্ছে হলো না। তিনি তাকে এক গাদা টাকা দিয়ে তার দেশ বিহারের কোনো গণ্ড গ্রামে পাঠিয়ে দিলেন, এই করারে যে যতদিন না তিনি তাকে ডাকছেন ততদিন সে যেন গ্রাম ছেড়ে কোথাও না যায়। তারপর হিমানির মৃতদেহ কম্বলে মুড়ে গভীর রাত্রে পেছনের গলিতে ফেলে দিয়ে ফ্ল্যাটে তালা লাগিয়ে তার ওল্ড বালিগঞ্জের বাড়িতে ফিরে এলেন। ফ্ল্যাটের আসল মালিক রূপে পরিচিত বেঞ্জামিন গোমেজ পরের দিন এসে উদয় হল। গন্ডগোল কিন্তু এখানেই মিটে যাওয়া উচিত ছিল, অথচ তা গেল না। তার প্রধান কারণ অবশ্য গাধা তড়িৎ আর কলকাতা স্টুপিড কাগজপত্রগুলো। সূর্যকুমার যে এত জনপ্রিয় সেটা কে জানত? তার স্ত্রীকে নিহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যাওয়ায় কলকাতা শুদ্ধ লোক খেপে গেল। কাগজগুলো যাচ্ছে তাই করে পুলিশকে গালিগালাজ করতে লাগলো। কারোর আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, দিনরাত শুধু এই আলোচনা। এত বিরক্তিকর সব ব্যাপারগুলো। পুলিশ বাধ্য হয়ে তদন্ত শুরু করলো। দেখা গেল সেখানেও গন্ডগোল। যে ডিএসপিটি তদন্ত শুরু করলেন সেই শ্রীমন্ত বোস নাকি তড়িতের আবার ভীষণ বন্ধু। নাও, সে কাগজে আবার স্টেটমেন্ট দিল যেভাবেই হোক সে হত্যাকারীকে খুঁজে বের করবেই। এইসব ছেলে ছোকরাদের বাড়াবাড়ি দেখলে রাগে হাড় জ্বলে যায় শশধরবাবু। তবে এতেও তিনি খুব একটা ঘাবড়ায়। এর আগে একবার যখন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ স্মৃতিময় ভট্টাচার্যকে খুন করিয়েছিলেন তখনও বেশ গোলমাল হয়েছিল। অবশ্য কিছুই হয়নি, সব ধামাচাপা পড়ে যায়। তবে এবার যেন গোলমালটা থামতেই চায় না। রোজই পত্রিকা খুললে সূর্যকুমারের ছবি, তিনি শোকে কাঁদছেন, রাগে কাঁপছেন, মাথার চুল ছিঁড়ছেন, যত সব। কিন্তু শেষ পর্যন্ত যখন তড়িৎ বাড়ি ছেড়ে উদাও হলো তখন যেন কেমন একটু ভরকে গেলেন শশধরবাবু। যাওয়ার আগে তাকে আবার একটা চিঠি লিখে গেলেন। কাকাবাবু, হিমানির হত্যাকারীকে খুঁজে বের করতে চলল। আপনি আমাকে যে খ্যাতির মধ্যে এনে ফেলে দিয়েছেন তার মধ্যে থেকে কোনো কাজই করা যায় না, তা সে গোপনই হোক বা প্রকাশ্যেই হোক। যতদিন না সেই নরখাদককে খুঁজে বের করে নিজের হাতে তার মাথাটা ধর থেকে ছিঁড়ে ফেলছি ততদিন ফিরব না।
আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন। এরকম গোয়ার তুমি কোনো মানে হয়? কি সর্বনেশে সব কথা। শশধরবাবু ভাবলেন কিছুদিন তাহলে বিশ্রামই নেওয়া যাক। দেউকিপুরের বাড়িটা বহুদিন দেখাশোনা করা হয়। কত বড় বাড়ি, কয়েকটা মালি আর চাকরের ভোগে লাগছে। ওখানে গিয়ে কিছুদিন অজ্ঞাতবাস করলে বিশ্রাম পেয়ে শরীরটা চাঙ্গা হবে, আর কেউ হঠাৎ কোনো কিছু করে বুঝতে পারবে না। তরির ছেলেটা যেন একটু কেমন, ওকে কিছুই বিশ্বাস নেই। কি করতে দিয়ে কি করে বসে। মাস 2-3 বাদে সব যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার কাজে নেওয়া যাবে। কিন্তু তার মধ্যেই আবার এই ঝামেলা। আজ সকালে স্টেশনের পাশে চায়ের দোকানে তরিতকে দেখে ভয়ই পেয়ে গিয়েছিলেন শশধরবাবু। স্বাভাবিকভাবে কি মনে হয়, তরিত সব জেনে গেছে এবং তাকে তাড়া করে এখানে এসে হাজির হয়েছে। পরে তরিতের সঙ্গে কথাবার্তা বলে বুঝেছেন যে না, ব্যাপারটা ঠিক তা না। আসলে শ্রীমান গিয়েছিলেন তারকেশ্বর। সেসব ভালো কথা, আজকালকার ছেলেপুলে ঠাকুর দেবতায় ভক্তি টক্তি হওয়া ভালো। সেখানে গিয়ে সে ঠাকুরের সামনে হত্যে দেয়। কে নাকি তাকে বলেছে হত্যে দিলে স্বপ্নে ঠাকুর দেখা দিয়ে সমস্যার সমাধান করে দেয়। যেমন তরিত তেমনি তার বন্ধু বান্ধব। ঠাকুরের আর খেয়ে দেয়ে কাজ নেই, হত্যে দিল আর তিনিও ছুটলেন তাদের সমস্যার সমাধান করতে। এসব আবার হয় নাকি? কখনো হয় না। তরিতের বেলাতেও হয়নি। মাঝখান থেকে বেচারির পকেটটি সাফ হয়ে গেছে। ক্যাবলাকান্ত জানে না ধর্মস্থানে বেড়াতে গেলে সাবধানে থাকতে হয়। সে যা হোক, মানি ব্যাগ যে খোয়া গেছে সেটা সে আবিষ্কার করে শেওড়াফুলি যাওয়ার বাসে উঠে মাঝ রাস্তায়। কন্ডাক্টর স্বাভাবিকভাবেই এখানে নামিয়ে দিয়েছে। এখন হাত ঘড়ি বাধা দিয়ে নিতাই সামন্তের কাছে কিছু পয়সা নিয়ে বসে বসে চা খাচ্ছিল। শশধরবাবুকে দেখে তো ছোকরা যেন আকাশের চাঁদ মুঠোয় পেয়ে গেল। শশধরবাবু ওর সামনে বসে সাবধানে জিজ্ঞেস করলেন, এবার কি হলো তোমার তরিত? আর কতদিন এরকম ভাবে ঘুরে বেড়াবে? বাড়ি ফিরে চলো। পুলিশ ঠিক সেই লোকটাকে খুঁজে বের করবে, তুমি চিন্তা করো না। আর তাছাড়া আমি তো পুলিশ মহলের সকলকেই বলে রেখেছি, আরে চেষ্টার কেউ ত্রুটি করবে না। তরিত দীর্ঘশ্বাস ফেলে বলল, না কাকাবাবু, ওরা এগোবেন নিয়ম মাফিক, তাতে দেরি হয়ে যাবে। কিন্তু আমি তো দেরি করতে পারি না। বেশি দেরি করলে হয়তো তাকে আর ধরা ছোঁয়াই যাবে না। কি আশ্চর্য, তাই বলে তুমি এমনিভাবে পাগলের মতো ঘুরে বেড়াবে? তরিত মৃদু হাসল, বলল, না কাকাবাবু, আর বেশি দিন ঘুরে বেড়াবো না। মনে হচ্ছে পথের শেষে প্রায় এসে পৌঁছে গেছি। শশধরবাবু ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, তার মানে এমন একটা সূত্রের সন্ধান পেয়েছি যে সেই শয়তানটার পরিচয় পেতে আর বেশি বাকি নেই। সে লুকিয়ে আছে ঠিকই, কিন্তু তার গোপন বাসের সন্ধান আমি এবার বের করবই। শশধরবাবুর বুকের মধ্যে ধরফর করে উঠলেন, বললেন, একটু খোলসা করে বলো তো হে বাবা তরিত। কি জানেন কাকাবাবু, একজনের সন্ধান পেয়েছি যে নিজের চোখে এই হত্যাকাণ্ডটা দেখেছে। বলো কি, কোথায় থাকে সে? অনেক দূরে কোথাও থাকে, সেখানেই প্রথম যাব। মানে মুস্তাফা আর কি। যাওয়াচ্ছি তোমার। চটপট প্ল্যান ঠিক করে ফেললেন শশধরবাবু। এইসব ব্যাপারে তার মগজ খুব দ্রুত কাজ করে থাকে। বললেন, অনেক দূরে তো যাবে কি করে? যেতে তো পয়সা কড়ি লাগবে নাকি? তরিত অন্যমনস্কভাবে বলল, কি জানি লাগবে কিনা। না 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 না, এইসব ছেলে মানুষই করো না। বিনা টিকিটে যেতে গিয়ে খুনি ধরা তো হবেই না, উল্টে জেলে বসতে হবে। তার চেয়ে বরং এক কাজ করো, আজ সন্ধেবেলা আমার বাড়িতে চলে এসো। তোমায় কিছু টাকা পয়সা দিয়ে দেবো,
তাহলে নিশ্চিন্ত হয়ে ঘোরাঘুরি করতে পারবে। কৃতজ্ঞতায় তড়িতের গলা প্রায় বুঝে এলো। বলল, আপনি আপনি আমায় আবার ঋণী করলেন কাকাবাবু। তবে তবে চিন্তা করবেন না, আপনার সব ঋণ আমি কড়ায় গন্ডায় শোধ করে দেব। আরে না না, ওসব কিচ্ছু না। একটা কাজ করো, তুমি তাহলে সন্ধেবেলায় এসো, ঠিক আছে? তোমাকে এক্ষুনি নেমন্তন্ন করতে পারতুম, কিন্তু আমাকে এক্ষুনি একটু শেওড়াফুলি যেতে হচ্ছে, বুঝলে? সেখানে কিছু ইলেকশন সংক্রান্ত কাজ আছে, সেটা সেরেই আমি বিকেলের মধ্যে ফিরে আসবো। তড়িৎ মাথা নেড়ে বলল, নিশ্চয়ই যাব কাকাবাবু। এই 7:30 থেকে 8টার মধ্যেই চলে যাব। আজকাল আর দিনের বেলা কাজ করার মতো তেমন উৎসাহ পাই না, তাই এখন একটু এদিক ওদিক কোথাও গিয়ে গড়িয়ে নেব, তারপর যাব। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? শশধরবাবু ওর বাড়ি যাওয়ার নির্দেশ দিয়ে দিল। দেখো, আবার পথ হারিয়ে ফেলো না যেন। বাড়িটা ঘন বাগানের মধ্যে তো, তাই দিনের বেলাই ভালো করে কারোর নজরে পড়ে না, রাত্রিবেলা আবার তোমার খুঁজে পেতে অসুবিধা না হয়। তড়িৎ বলল, না না, রাত্রিবেলা আমার কোনো অসুবিধা হবে না। আপনি এমন চমৎকার ডিরেকশন দিয়ে দিয়েছেন যখন, দেখবেন চোখ বুজে হলেও চলে যাব। শশধরবাবু মনে মনে বললে, হ্যাঁ, চোখ বুঝেই যাবে, তবে সে চোখ আর খুলতে হবে না। এরপর আর দেরি করা চলে না। শশধরবাবু সঙ্গে সঙ্গে ট্রেন ধরে চলে গেলেন শেওড়াফুলি। সেখান থেকে ফোন করে জমরু আর শোভারামকে তক্ষুনি রওনা হয়ে যেতে বললেন মুস্তাফার বালিয়া জেলার গ্রামের দিকে। সঙ্গে দুটো স্টেনগানও নিয়ে যেতে বললেন, যাতে ফসকানোর কোনো সুযোগ না থাকে। একেবারে কুলি করে যেন ঝাঁঝরা করে দেয়। তারপর বাড়ি ফিরে এসে চাকরমালিদের ছুটি দিয়ে দিলেন। মুস্তাফার ভুল আর দ্বিতীয়বার করতে তিনি রাজি নন। এমনকি যে কবরে তড়িৎকে চাপা দেবেন সেটা পর্যন্ত নিজে খুঁড়েছেন, যাতে কারোর মনে কোনো রকম সন্দেহ না জাগে। এইবার সমস্ত কিছু রেডি, কেবল নিমন্ত্রিতটির আসবার অপেক্ষা। বেচারা জানে না, যাকে সে খুঁজে বেড়াচ্ছে সেই তাকে নিমন্ত্রণ করে নিয়ে আসছে। তা না হলে এবারই সে জীবনে কোনোদিন খুঁজেও পেত না। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কোথায় যেন একটা অস্বস্তি ক্রমাগত শশধরবাবুর মনের মধ্যে খচখচ করে যাচ্ছে। একটা অদ্ভুত ভয় গলার কাছে একটি কঠিন পিণ্ডের মতো দানা বেঁধে উঠেছে। বাইরে ঝোড়ো হাওয়ার দাপট চলছে সমানে। নিচের তলার ঘরগুলোর মধ্যে সেই হাওয়ার গুমড়ে ওঠা হাহাকার শশধরবাবুর বুকের মধ্যে একটা বরফ শীতল ভারের মতো ক্রমশ চেপে বসছে। তার কেবলই মনে হচ্ছে কোথায় যেন কি একটা ভয়ানক গোলমাল হয়ে গেছে। কিন্তু কি যে হয়েছে কিছুতেই সেটা ধরতে পারছেন না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে দুত্তর বলে শশধরবাবু ট্রানজিস্টারটা খুলে দিলেন। বাংলায় খবর শুরু হয়ে গেছে। আজে বাজে সব ভ্যাজ ভেজাল। কে যে এসব খবর শুনে কে জানে। সিঁড়ির ঘড়িতে টং করে 7:30 বাজল। একটু বাদেই বাগানের দরজাটা খড়খড় করে খুলে যাওয়ার শব্দ পাওয়া গেল। বাগানের নুড়ি বিছানো রাস্তার উপর একটি ভারী পদশব্দ এগিয়ে আসছে। এইবার অ্যাকশন। শিকার দেখলে একটা ক্ষুধার্ত বাঘ যেমন প্রথমে ধীরে ধীরে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়, তেমনি ভাবে সোফা থেকে উঠে দাঁড়ালেন শশধরবাবু। কিন্তু পারলেন না। একটা ভয়ঙ্কর আতঙ্কে বিস্ফারিত চোখে ধপ করে বসে পড়লেন, কারণ রেডিওর সংবাদ পাঠক তখন বলছেন, নমস্কার, আজকের বিশেষ বিশেষ খবর। আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা সূর্যকুমার আজ সকালে পরলোক গমন করেছেন।
তারকেশ্বর স্টেশনের বাইরে রেল লাইনের ধারে তার মৃতদেহ আজ পুলিশ আবিষ্কার করে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, তবে পুলিশের ধারণা এটা হত্যাকাণ্ড নয়। স্মরণ করা যেতে পারে যে কিছুদিন পূর্বে তার স্ত্রীর রহস্য মৃত্যুর পর তিনি নিরুদ্দেশ হয়েছিলেন। বাইরে তখন ঝোড়ো হাওয়া যেন উন্মাদ হয়ে উঠেছে, আর পায়ের শব্দটা এগিয়েই আসছে। এতক্ষণ শুনছিলেন মনোজ সেনের লেখা নিমন্ত্রণ। আমাদের প্রস্তাবনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বং চ্যাটারকে সাবস্ক্রাইব করবেন এবং পরের গল্পের জন্য অপেক্ষা করবেন।